নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটি ঐতিহাসিক দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বাংলায় পা রাখছেন এবং তিনি একসঙ্গে 3টে মেট্রো লাইনকে ইনগরেট করছেন, যার মধ্যে রয়েছে সেক্টর 5 থেকে হাওড়া, যার মধ্যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্তিকরণের সেই এর কাজটা শুরু করে দিচ্ছেন, অর্থাৎ তার যাত্রী চলাচল শুরু হয়ে যাবে। কবি সুভাষ থেকে বেলেঘাটা, তার মধ্যে রুবি থেকে বেলেঘাটা, এই সংযোগটা তার ইনগরেশন করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এবং নোয়াপাড়া থেকে জয়হিন্দ এয়ারপোর্ট, জয়হিন্দ বলতে এয়ারপোর্ট স্টেশন যেটা, সেই ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত সেই যাত্রাপথ শুরু করছেন। আর কবি সুভাষ থেকে বেলেঘাটা, যে রুবি থেকে বেলেঘাটা যেটা, সেটা অরেঞ্জ লাইন। আর সেক্টর 5 থেকে হাওড়া পর্যন্ত যে লাইনটা, যেখানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্তিকরণ হচ্ছে, সেটা গ্রিন লাইন। এই 3টে যাত্রাপথের সংযুক্তিকরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে। এখন স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন না থাকার কারণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে লড়াইয়ের পথে গেছেন, ফলত তিনি পদে পদে বিভিন্ন মেট্রো প্রকল্পে যে বাধা দিয়েছেন, সেই ইতিহাস তো সর্বজন বিদিত, সবাই জানেন। এতদিনে এই শিয়ালদা থেকে হাওড়া স্টেশন সংযুক্তিকরণের কাছে অনেক আগে হয়ে যেত। বউবাজার দিয়ে যে যাত্রাপথ ছিল, সেই যাত্রাপথটাকে বাতিল করিয়েছেন কিছু ব্যবসাদারদের স্বার্থ রক্ষার জন্য, এবং শেষ পর্যন্ত তার কস্ট বেড়ে গেছে। বউবাজারের তলা দিয়ে রুট ডাইভার্সিফিকেশনে খুব রিস্কি যাত্রাপথ হয়ে গিয়েছিল, মানে কাজটা মেট্রো রেলের পক্ষে দূর হয়ে গিয়েছিল। এইসব ঘটনাগুলো তো আপনারা সবাই জানেন। কিন্তু আমি আজকে এই ঐতিহাসিক দিনে, যেদিনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন এই মেট্রো রেলের ইনগরেশন, আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। যে ইতিহাসটা নিয়ে খুব বেশি তথাকথিত বিশ্লেষকরা আলোচনা করছেন না, সবাই গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইনে বিভোর। নোয়াপাড়া থেকে জয়হিন্দ, কবি সুভাষ থেকে বেলেঘাটা, সেক্টর 5 থেকে হাওড়া কত দ্রুত পৌঁছাতে পারবো, সবাই সেটা নিয়ে আলোচনায় যাচ্ছে। কিন্তু আমি একটু পেছনে চলে যাব। কবে থেকে মেট্রোর যাত্রাপথ শুরু? 1900 সালটা সম্ভবত 1974। আমি সেই ইতিহাসটা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো, কীভাবে মেট্রো রেলের এই প্রজেক্টের পেছনে আদতে কোন মানুষটার মস্তিষ্ক ছিল এবং কারা কারা স্টেপে স্টেপে কাজ করেছেন। আমি একটু তার আগে বলি, 1974 মেট্রো রেলের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন, তারপর 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর নেতাজি পর্যন্ত মেট্রো চালু, পরবর্তীকালে 1995 সালে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, 1995-এ 2010-এ নিউ গড়িয়া পর্যন্ত সম্প্রসারণ টালিগঞ্জ থেকে, 2013-তে দমদম নোয়াপাড়া সম্প্রসারণ, 2020-তে ইস্ট ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু, প্রথমে সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম, পরে ফুলবাগান পর্যন্ত সম্প্রসারণ, 2021-এ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর সম্প্রসারণ, 2022-এ ফুলবাগান শিয়ালদহ সম্প্রসারণ, 2023-এ জোকা তারাতলা সম্প্রসারণ, 2024-এ এসপ্ল্যানেড হাওড়া তারাতলা মাঝেরহাট নিউ গড়িয়া রুবি পর্যন্ত সম্প্রসারণ, এবং 2025-এ শিয়ালদহ এসপ্ল্যানেড নোয়াপাড়া বিমানবন্দর এবং রুবি বেলেঘাটা সম্প্রসারণ, যেটা আলটিমেটলি উদ্বোধন করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন। কিন্তু মেট্রো রেলের একটা অতীত আছে, সেই অতীতটা নিয়ে আজকে আমরা কেউ আলোচনা করছি না। মেট্রো রেলের কাজটা কবে, কার চিন্তায় প্রথম এসেছিল যে পশ্চিমবঙ্গে মেট্রো করা দরকার? মানুষটার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। আমরা সবাই তাকে আজকে বিস্মৃত হয়ে গেছি, ভুলে গেছি। পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন 1947 সাল থেকে 1962 সালে প্রয়াত হন। তাঁর মস্তিষ্ক প্রসূত ছিল যে এই কলকাতাকে ভবিষ্যতে নাগরিক জীবন স্বাচ্ছন্দ্যে আনার জন্য এই মেট্রো রেলটা, পাতাল রেলটা ভীষণভাবে জরুরি। কিন্তু কলকাতায় পাতাল রেল কি সম্ভব? তো সেইটা জানার জন্য তখন সেই সময় জাপানে মাটি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় নিজে গিয়ে। একদিন রাইটার্সে তখন তিনি বসেন, তিনি সরকারি অফিসারদের ডেকে পাঠান, বলেন যে আমি ভিয়েনায় যাচ্ছি চোখের চিকিৎসার জন্য, আমি সেখান থেকে জাপানে যাব, জাপান কনসুলেট ভারতবর্ষে, তাদের সঙ্গে কথা হয়েছে, সেখানে তোমরা অপেক্ষা করবে, 3 জন অফিসার, তোমরা চলে যাবে। প্রসঙ্গত ডক্টর বিধানচন্দ্র রায় চোখের সমস্যায় ভুগছেন, ভিয়েনাতে যে গিয়েছেন নিজের অর্থে, নিজের রোজগারের অর্থে গিয়েছেন, কোনো সরকারি খরচ না। ভিয়েনায় চোখের চিকিৎসায় গেলেন এবং সেখানে কয়েকদিন চিকিৎসা করে সেখান থেকে উড়ে গেলেন সরাসরি জাপানে গিয়ে সেখানে কনসুলেটে ভারতীয় এই পশ্চিমবঙ্গের 3 জন সরকারি অফিসার অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে নিয়ে সেখানকার যারা সয়েল স্পেশালিস্ট, মাটি বিশেষজ্ঞ, তাঁদের সঙ্গে একটা মিটিং করলেন এবং ভারতবর্ষে আসার জন্য, পশ্চিমবঙ্গে আসার জন্য সেইখানেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন। তারপর সবাই অফিসার এবং বিধানচন্দ্র রায় সবাই ফিরে এলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপর জাপানের মাটি বিশেষজ্ঞরা এসেছিলেন সম্ভবত 1959 সাল ওই সময়, এবং তারপরে আসার পর সয়েল টেস্টিং হয় পশ্চিমবঙ্গ, কলকাতা শহরে বিভিন্ন জায়গায়, নিয়ে তারা চলে যান জাপানে। পরবর্তীকালে সেই সয়েল টেস্টিংয়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসে। ডক্টর বিধানচন্দ্র রায়ের ক্যাবিনেটে সেই সময়ের সদস্য ছিলেন পরবর্তীকালে এই রাজ্যের 72 থেকে 77 যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সিদ্ধার্থ শঙ্কর রায়। তো তিনি জানতেন, ওই ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, যে বিধানচন্দ্র রায় নিজের উদ্যোগে গিয়েছেন ভিয়েনাতে সয়েল টেস্টিং করানোর জন্য। সয়েল টেস্টিং রিপোর্টটা পশ্চিমবঙ্গ সরকারের এর মধ্যে ছিল, ফাইলের মধ্যে ছিল।
1960-61 সালে সেই সয়েল টেস্টিংয়ের রিপোর্টটা এসে পৌঁছয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে। জাপানি মাটি বিশেষজ্ঞদের সয়েল টেস্টিং করে তারা রিপোর্টটা পাঠান এবং সেই রিপোর্টে হ্যাঁ পশ্চিমবঙ্গে আন্ডারগ্রাউন্ড পাতাল রেল সম্ভব, মেট্রো রেল সম্ভব, প্রোভাইডেড বলে কিছু শর্ত যুক্ত করে দেন। এই রিপোর্টটা 1961 সালে সম্ভবত এসে পৌঁছে এবং তারপর ডক্টর বিধানচন্দ্র রায় 1962 সালের 1 জুলাই প্রয়াত হন। 1962 সালের 1 জুলাই প্রয়াত হন। স্বাভাবিকভাবে তাঁর মস্তিষ্ক প্রসূত এমন একটি ভাবনা 60-এর দশকে 50-এর দশকে যখন কেউ ভাবতেই পারত না যে মাটির তলা দিয়ে কোনো রেল চলতে পারে। তারপর যাই হোক সেটা অন্ধকারে চলে গিয়েছিল। পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায় সব একে একে মুখ্যমন্ত্রী হলেন, তখন আর সেটা নিয়ে প্রচুর কোনো হইচই হয়নি, আলোচনা হয়নি। এবার 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মাথায় এটা আসে যে ডক্টর রায় তো একটা সময় সয়েল টেস্টিং করে রেখেছিলেন, তাহলে সেই সয়েল টেস্টিংয়ের রিপোর্ট নিয়ে কেন পশ্চিমবঙ্গে মেট্রো রেল নিয়ে এগোনো যাবে না। সরাসরি ইন্দিরা গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন তাঁকে গিয়ে বলেন যে আপনাকে এই 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 পাতাল রেল অর্থাৎ মেট্রো রেলের আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল আমরা কলকাতায় করবো। ভাবুন 70-এর দশকের শুরু থেকে এটা নিয়ে, এই সব নিয়ে তো এখন চর্চা হয় না, আলোচনা হয় না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কতটা বা অন্যান্যদের ক্রেডিট কতটা সেই সব নিয়ে আলোচনা হয়। তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ইন্দিরা গান্ধীকে গিয়ে বোঝান। ইন্দিরা গান্ধী বলেন যে রায় এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, এটা হিউজ কস্টলি অ্যাফেয়ার, এই টাকা আমি কেন্দ্র থেকে তোমাকে দিতে পারবো না, এটা মেসেজটা দিয়ে দেন। তখন সিদ্ধার্থ শঙ্কর রায় সেই সময় 70-এর দশকে প্রণব মুখোপাধ্যায় সবে তখন ভারতীয় রাজনীতিতে পা ফেলছেন, সংসদে পা ফেলছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সখ্যতা গড়ে উঠছে। সেই সময় প্রণব মুখোপাধ্যায়কে সিদ্ধার্থ শঙ্কর রায় ধরেছিলেন। ধরার পর প্রণব মুখোপাধ্যায় একটা মধ্যবর্তী পথ বার্তা দিয়েছেন, বলেছিলেন ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছিলেন আপনি ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে দিন, টাকা দিতে হবে না, অর্থাৎ টাকাটা দিতে হবে না কেন্দ্রীয় সরকারকে। ইন্দিরা গান্ধী তাতে বলেছেন যে সেটা হয় নাকি যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমি মেট্রো রেলে ইনোগ্রেশন করবো আর কেন্দ্র থেকে কোনো টাকা দেবো না। বললেন টাকা দিতে হবে না কেন, কেন্দ্রীয় সরকারের টানাটানি আছে, আপনি ভিত্তিপ্রস্তরটা আপাতত স্থাপন করুন। তারপর শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী রাজি হন। রাজি হওয়ার পর পশ্চিমবঙ্গে আসেন। জওহরলাল নেহরুর মূর্তি যেটা আছে, জওহরলাল নেহরুর পার্ক স্ট্রিটের সংযোগস্থলে, সেই জায়গায় সম্ভবত 1974 সাল কি 73-74 এই সময় সাল, ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের অনুরোধে, প্রণব মুখোপাধ্যায়ের মধ্যস্থতায়, এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইন্দিরা গান্ধী। তারপর তিনি দিল্লি ফিরে যান। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা। আজকের দিনে দাঁড়িয়ে যখন গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন নিয়ে আমরা সবাই আলোচনা করছি, বিধান রায়ের এই অবদানটা কি আমরা কেউ ভুলে যেতে পারবো? বলা উচিত। যে রাজনীতি করুন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, কিন্তু 50-এর দশক স্বাধীনতার পর সেই সময় দাঁড়িয়ে একটা মানুষ দূরকে দেখার যে চেষ্টাটা করেছিলেন, তারই তো আলটিমেট প্রোডাক্ট আজকে এই যে এতগুলো লাইনের কথা আমি এতক্ষণ বললাম। ইতিহাসটা নিয়ে আমরা কেউ চর্চা করি না, কেউ আলোচনা করি না, কেউ কথা বলি না। ইতিহাসকে না মনে রাখলে কী করে আপনি ভবিষ্যৎকে দেখবেন? বর্তমান নিয়ে আপনি মশগুল থাকলেন, সব ঠিক। নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন, এটা একটা ঐতিহাসিক সময়। পশ্চিমবঙ্গের মাটিতে মেট্রো রেল প্রজেক্টগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্রমাগত বাধা দিচ্ছেন। আবার এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন 2 দফায়, তখন কিন্তু মেট্রো রেলের জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, অস্বীকার করে আপনি কিছু কিছু কাজও বেশ কিছুটা এগিয়েছেন, কিন্তু অনেক বাধাও পরবর্তীকালে যখন কেন্দ্রের ইউপিএ সরকার থেকে বেরিয়ে এলেন, তারপর যখন মেট্রো রেল প্রজেক্ট নিয়ে সেই বাধার ইতিহাস নিয়ে একটা এপিসোড আপনাদের কাছে করবো। সেটা শুনলে চমকে যাবেন কীভাবে মেট্রো রেলকে বাধা দিয়েছেন যাতে মেট্রো রেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্রেডিট না পায়। আজকে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য, তিনি সব থেকে ভালো জানেন ইস্ট ওয়েস্ট মেট্রোকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়িত করেছেন। একদিন সুদীপ্ত গুহর বক্তব্য শুনবো, তিনিও ভারী সুন্দর এটা এক্সপ্লেন করেছেন, বউবাজারের মেট্রোর পথটাকে ঘুরিয়ে দিয়ে কীভাবে মেট্রোর কস্টটাকে বাড়িয়েছে। মমতা এখন স্টাইলটা হচ্ছে যেভাবে হোক মেট্রো প্রকল্পকে দীর্ঘায়িত করে, প্রজেক্ট কস্ট বাড়িয়ে দিয়ে দিল্লিকে ক্রেডিট নিতে দেবো না। তা সত্ত্বেও ইনস্পাইট অফ দ্যাট আমি বলবো অশ্বিনী বৈষ্ণবের মতো, পীযূষ গোয়েলের মতো মন্ত্রীরা কেন্দ্রীয় ক্যাবিনেটে রয়েছেন, এস জয়শঙ্করের মতো মন্ত্রীরা ক্যাবিনেট রয়েছেন। ফলে তো এই বাধা অতিক্রম করার স্টাইল, স্ট্র্যাটেজি তারা জানেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে শেষ পর্যন্ত তিনি এত বিরোধিতা সত্ত্বেও সামান্য চিংড়িঘাটায় 366 মিটার সেইটাকে কাজ বাধা দিচ্ছে। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলারও হয়েছে, চলছে। মাইকেল নগরের ওখান থেকে কীভাবে এক্সপেনশনের বিরোধিতা হয়েছে, সমস্ত ইতিহাসগুলো নিয়ে অন্য একদিন কথা বলব। কিন্তু আজ একটা বড় ভালো লাগার দিন। যাই হোক, শেষ পর্যন্ত ডানলপ থেকে 35 মিনিটে আপনি হাওড়া পৌঁছতে পারবেন, হাওড়া থেকে শিয়ালদা পৌঁছতে পারবেন 12 মিনিটে। এটাই তো বিধান রায়ের স্বপ্ন ছিল। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়, ইন্দিরা গান্ধীর হাত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত হয়ে, যেটা সত্যি অস্বীকার করে লাভ নেই। শেষ পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু 2014 থেকে 25 মমতা বন্দ্যোপাধ্যায় এত বিরোধিতা করছে, তা সত্ত্বেও কিন্তু দুর্বার গতিতে মেট্রোর সম্প্রসারণ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে
মহিমান্বিত করছেন, গৌরবান্বিত করছেন। আজ বড় সুখের দিন, আনন্দের দিন। আমি আবারও এই প্রতিবেদন শেষ করার আগে সেই মহামানুষটাকে স্মরণ করবো, ডক্টর বিধানচন্দ্র রায়। সবাই ভুলে গেলেও আমি ভুলতে রাজি নই, কেন তাঁর মস্তিষ্কে সেই দিন নিজের খরচে যদি ভিয়েনা থেকে জাপান হয়ে টোকিও হয়ে না ফিরতেন, আজ হয়তো এত দ্রুত হয়তো মেট্রো সব শহরেই হচ্ছে। সব থেকে প্রথম মেট্রোর পা ফেলেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, দিল্লি মুম্বাইয়ের ভাগে সৌজন্য বিধানচন্দ্র রায়। পরবর্তীকালে সবার হাত ধরেছে সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই ফাইল খুঁজে বার করার কাহিনীটাও আপনাদের বলবো, কীভাবে রাইটার্স থেকে ফাইল খুঁজিয়ে বার করেছিলেন। তারপর ইন্দিরা গান্ধী, প্রণব মুখোপাধ্যায়কে দিয়ে ইন্দিরাকে বোঝানো, টাকা দিতে হবে না, তুমি উদ্বোধন করে যাও। এবং শেষ পর্যন্ত সেই প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ভূমিকা ছিল, এবং অবশ্যই আরও কয়েকজন মানুষের ভূমিকা ছিল। স্বদেশ রঞ্জন দাস, বামপন্থী এমপি হাওড়ার, কীভাবে গঙ্গার তলা দিয়ে মেট্রোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, স্বদেশ চক্রবর্তী, স্বদেশ রঞ্জন দাস অসামান্য ভূমিকা পালন করেছেন, ভুলবো কেন। বাবুল সুপ্রিয় যথেষ্ট ভালো কাজ করেছিলেন যখন ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্বে ছিলেন, যেটা সত্যি সেটা তো অস্বীকার করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিলা পুঁতেছেন, কিন্তু মেট্রোর জন্যও কাজ করেছেন, কিন্তু আবার অসভ্যতাটাও করেছেন। যখন সরকার থেকে বেরিয়ে এসছেন, প্রজেক্ট কস্ট বাড়িয়ে দিয়ে, রুট ঘুরিয়ে দিয়ে নানান ধরনের অসভ্যতা করেছেন। ভালোটাও বলবো, খারাপটাও বলবো। আর নরেন্দ্র মোদীর সরকার সমস্ত বাধা অতিক্রম করে আজকে গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইনের 3টি রুটকে উদ্বোধন করছেন। 4টে লাইন উদ্বোধন হতে পারতো, বারাসাত থেকে এয়ারপোর্ট কানেকশন হতে পারতো, পুরোটা কানেকশন হতে পারতো। দুর্ভাগ্য সেটা হলো না। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবেন। আপনারা সময় স্পিক্সে মাঝে মধ্যে নজর রাখবেন। মেট্রোর পুরনো ইতিহাস নিয়ে মাঝে মাঝে আপনাদের পুরনো কাহিনীগুলো শোনাবো।